সাগরের কথা শুনে নদী অবাক চোখে সাগরের দিকে তাকিয়ে থাকল। নদী সাগরকে যতই দেখছে ততই অবাক হচ্ছে। সাগর নদীকে খাইয়ে দিয়ে একই প্লেটে নিজেও খেতে লাগলো। নদীর কেন জানি না খুব কান্না পাচ্ছে। নদীর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে আর নদী হাত দিয়ে নিজের চোখের জল মুছছে, কিন্তু তারও চোখের জলগুলো গাল বেয়ে মাটিতে অনবরত পড়ছে তো পড়ছে। সাগর নদীর এমন কান্না দেখে খাবারের প্লেট মাটিতে রেখে নদীকে বিচলিত সুরে বলল, কি হলো নদী, তুই এভাবে কাঁদছিস কেন? নদীর চোখের জল হাত দিয়ে মুছতে মুছতে সাগরকে বলল, কিছু হয়নি স্যার, কেন জানি না চোখ দিয়ে আপনা আপনি জল গড়িয়ে পড়ছে। কেন আমি কান্না করছি স্যার বলতে পারবেন? আমার মনে হয় তোর কোনো কিছু নিয়ে ভীষণ কষ্ট হচ্ছে, তাই না নদী? সাগরের কথা শুনে নদী কান্না থামিয়ে ভাবতে লাগলো তার কিসের কষ্ট হচ্ছে, কিন্তু কিছুতে যেন বুঝতে পারছে না নদী। সাগর নদীকে মুচকি হাসি দিয়ে বলল, এখন খাবারটা খেয়ে ঘুমিয়ে পড়ো, তারপর কাল না হয় কাল ভাবিস যে কিসের কষ্ট তোর। নদীও মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। সাগর নদীকে খাইয়ে দিচ্ছে, তারপর সে খাবার নিজেও খেয়ে উঠে চলে যাওয়ার আগে আবারও থেমে গিয়ে পেছনে ফিরে বলল, আমাকে তুই ভালোবেসে ফেলেছিস নদী। সাগরের এমন কথা শুনে নদী স্তব্ধ হয়ে যায়। তারপর সাগর নদীর রুম থেকে চলে গেল। আর নদী তখনও মাটিতে বসে ভাবতে লাগলো, সত্যি কি আমি স্যারকে ভালোবেসে ফেললাম? না না না, এটা কিছুতেই হতে পারে না। এই ভালোবাসাটা যে অসম্ভব। আমি এমন ভালোবাসা নিজেকে কিছুতেই জড়াতে চাই না যেখানে ভবিষ্যৎ কী হবে তা সম্পূর্ণ আমার কাছে অজানা। আমি চাই না আমার জন্য স্যারের সম্মানহানি হোক। স্যার শেষে কি না আমার মতো একটা কাজের মেয়েকে ভালোবাসে? স্যারের পরিবার আত্মীয় স্বজন জানলে স্যারের মান সম্মান ধুলোয় মিশে যাবে। নদী এসব ভাবতে ভাবতেই দেয়াল ঘেঁষে ঘুমিয়ে পড়ে। সাগর নিজের রুমে গিয়ে বিছানায় শুয়ে থাকলেও কেন জানি না সাগরের মনে হচ্ছে নদী ভালো নেই। সাগর মনে মনে বলতে লাগলো, আচ্ছা নদী, বিছানায় শুয়েছে তো? এতটা কেয়ারলেসও। সাগর বিছানা থেকে উঠে আবারও নিচে গিয়ে নদীর রুমে ঢুকে যা ভেবেছিল তাই হয়েছে। নদী এখনও মাটিতে বসে দেয়াল ঘেঁষে ঘুমিয়ে আছে। সাগর এটা দেখে নদীর কাছে এসে নদীকে কোলে তুলে বিছানায় শুয়ে দিয়ে নদীর মাথায় হাত বুলিয়ে আবার চলে গেল। নদী ঘুমিয়ে আছে তাই নদী টেরই পেল না সাগর আবার এসেছিল। সকালবেলায় নদী পুরো বাড়ি ঝাড়ু দিয়ে বালতি পানি নিয়ে মুছছিল। সাগর ড্রয়িং রুমে সোফায় বসে আছে আর এক হাত মুষ্টিবদ্ধ করে সব সহ্য করছে। সাগর চাইছে নদী এসব না করুক, কিন্তু এটা নিয়ে আবার অশান্তি হবে বলে সাগর কিছু বলতে চেয়েও বলতে পারল না। নদী পুরো বাড়ি ঝাড়ু দিয়ে মুছে রান্নাঘরে চলে গেল। সাগর সোফায় বসে নিউজ পেপার পড়ছিল। ঠিক সেই সময় রহিমা বেগম সাগরের পাশে বসে সাগরের মাথায় হাত বুলিয়ে বলল, বাবা সাগর, অনেকদিন তো হলো তুই বিদেশ থেকে দেশে ফিরে এলি। তোর বাবা তো লন্ডনে বড় বিজনেসের কাজ সামলাতে ব্যস্ত, তাই ঢাকায় তোর বাবার রেখে যাওয়া ব্যবসার কাজ ম্যানেজার সামলাচ্ছে। তুই তোর বাবা ঢাকার বড় বিজনেসটা একটু সামলা, তাহলে আমাদের কোম্পানিতে কি হচ্ছে না হচ্ছে তুই জানতে পারবি। সাগর বিরক্তি সুরে রহিমা বেগমকে বলল, মা, আমি বিদেশ থেকে ফিরেছি সবে 15 দিন হলো, এখনও 1 মাসও হয়নি, আর তুমি বলছো অনেক দিন। আমি এখন বাবার বিজনেস সামলাতে পারবো না। আমি এখন ঘোরাঘুরি করবো, একটু আনন্দ করব, তারপর বাবার বিজনেসের ব্যাপারে ভাববো। এতদিন যেহেতু ম্যানেজার বাবার বিজনেস সামলিয়েছে, আরও কিছুদিন সামলাক, কিন্তু এসব ব্যাপারে এখন আমার সাথে কথা বলো না। শুধু শুধু আমার মুড অফ করো না মা। রহিমা বেগম সাগরকে আরও কিছু বলতে যাবে, ঠিক তখনই কেউ চিৎকার করে আন্টি বলে উঠল। রহিমা বেগম পাশ ফিরে দরজার দিকে তাকিয়ে দেখে তার ছোট বোনের মেয়ে উর্মি এসেছে। উর্মিকে দেখে রহিমা বেগম বসা থেকে উঠে দৌড়ে গিয়ে উর্মিকে জড়িয়ে ধরে। রহিমা বেগম উৎফুল্ল কণ্ঠে উর্মিকে বলল, উর্মি, তুই কেমন আছিস মা? এতদিন আমাদের কথা বুঝি তোর মনে পড়েনি? উর্মি দাঁত বের করে হাসি দিয়ে বলল, আমি ভালো আছি আন্টি। এতদিন আমি পড়াশোনার কত চাপে ছিলাম, সুইজারল্যান্ড থেকে আজই দেশে ফিরলাম। তুমি কেমন আছো আন্টি? রহিমা বেগম খুশি হয়ে উর্মিকে বলল, আমি ভালো আছি রে মা। তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? আয় ভেতরে আয়। উর্মি ভেতরে ঢুকে দেখলো একটা সুদর্শন ছেলে সোফায় বসে নিউজ পেপার পড়ছে। কিছুটা গম্ভীর হয়ে নিউজ পেপার পড়ছে সে। উর্মি সাগরের দিকে আঙ্গুল তুলে রহিমা বেগমকে জিজ্ঞেস করলো, আন্টি, এই হটি বয়টি কে? উর্মির কথা শুনে রহিমা বেগম তো অবাক হলো, সাথে সাগর নিউজ পেপার পড়া বাদ দিয়ে সামনে তাকিয়ে দেখলো একটা স্টাইলিশ মেয়ে দাঁড়িয়ে আছে। সাগর পা থেকে মাথা অবধি উর্মিকে দেখল। উর্মি ধবধবে সাদা, লম্বায় 5 ফুট 4 ইঞ্চি, মাঝারি চুল, গায়ের পরনে একটা গোলাপি টি শার্ট আর নীল জিন্স প্যান্ট, মাথায় টুপি পরা, আবার পায়ে পড়েছে কালো রঙের হাই হিল। সাগর উর্মির দিকে রাগী দৃষ্টিতে তাকালো। রহিমা বেগম হেসে উর্মিকে বলল, তোর সাগর ভাই রে উর্মি, কিছুদিন আগে আমেরিকা থেকে পড়াশোনা করে দেশে ফিরেছে। উর্মি ছোটবেলা থেকেই সাগরকে ভীষণ পছন্দ করত, কিন্তু সাগর উর্মিকে এড়িয়ে চলত।
রহিমা বেগমের মুখে সাগর ভাই কথাটা শুনে উর্মি চিৎকার করে বলল, আন্টি, এই হটি বয়টা আমার সাগর ভাইয়া? রহিমা বেগম হেসে বলল, হ্যাঁ রে, তোর সাগর ভাইয়া। উর্মি দৌড়ে সোফায় গিয়ে সাগরের গলা জড়িয়ে ধরল। এদিকে রান্নাঘরের পাশে আড়াল থেকে নদী সব কিছু দেখছে আর অবাক হয়ে উর্মির দিকে তাকিয়ে আছে। উর্মি সাগরের এত কাছে আসাটা না চাইতেও নদী মেনে নিতে পারছে না। নিজের অজান্তেই নদীর চোখগুলো ঝাপসা হয়ে আসছে। উর্মি সাগরের গলা জড়িয়ে ধরাতে সাগর আরও রেগে নিজেকে উর্মির কাছ থেকে ছাড়িয়ে রেগে বলে উঠল, এই মেয়ে আমার কাছ থেকে দূরত্ব বজায় রেখে থাকবে, একদম আমার কাছে আসার চেষ্টাও করবে না। সাগরের কথায় উর্মির মন খারাপ হয়ে গেল। এটা দেখে রহিমা বেগম সাগরকে রেগে বলল, সাগর, তুই উর্মির সাথে এমনভাবে কথা বলতে পারিস না। মেয়েটা এমনিতে বড্ড হাসি খুশি থাকে, আর তুই মেয়েটার মনটা খারাপ করে দিলি। সাগর রেগে সোফা থেকে উঠে নিউজপেপার সোফায় ছুঁড়ে ফেলে বলল, আমি বেশ করেছি মা। ওর সাহস কী করে হয় আমাকে টাচ করার? একই তো লজ্জা শরম বলতে কিছুই নেই, তার উপর আমাকে হটি বয় উপাধি দিচ্ছি, যত সব। সাগর সিঁড়ি বেয়ে উপরে উঠে নিজের ঘরে চলে গেল। উর্মির চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। রহিমা বেগম উর্মির মাথায় হাত বুলিয়ে বলল, কষ্ট পাস না উর্মিমা, সাগর একটু এমনি, ধীরে ধীরে ও ঠিক হয়ে যাবে। উর্মি রহিমা বেগমের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল। ওইদিকে স্নেহা সিঁড়ি বেয়ে নিচে নেমে দেখে একটা অসম্ভব সুন্দর মেয়ে সোফায় বসে আছে। স্নেহা ধীরে ধীরে সোফার কাছে এসে সামনে দাঁড়িয়ে রহিমা বেগমকে জিজ্ঞেস করলো, মা, এই মেয়েটা কে? ওয়াও, কি বিউটিফুল গার্ল। রহিমা বেগম মুচকি হেসে স্নেহাকে বলল, এটা তোর উর্মি আপু, যার সাথে তুই ছোটোবেলায় খুব খেলতি, মনে আছে তোর? উর্মি আপু কথাটা শুনে স্নেহা উর্মিকে খুশিতে ঝাপটে জড়িয়ে ধরে বলল, উর্মি আপু, তুমি এসে পড়েছ? উর্মি মুচকি হেসে স্নেহাকে জড়িয়ে ধরে বলল, হ্যাঁ, আমি এসে পড়েছি স্নেহা। স্নেহা কাঁদতে কাঁদতে উর্মিকে বলল, তুমি আর আমাকে ছেড়ে কোথাও যাবে না, তুমি এই বাড়িতেই থাকবে। বলো, এই বাড়িতে থাকবে তুমি আপু? উর্মি একটু হেসে স্নেহাকে বলল, হ্যাঁ, আমি আজ থেকে এই বাড়িতেই থাকব। এই বাড়িতে থাকাটা যে আমার খুব দরকার। রহিমা বেগমও উর্মির কথা শুনে খুব খুশি। রহিমা বেগম মনে মনে বলল, আমার সাগরের মন থেকে ওই ফকিনের বাচ্চার জন্য যে আবেগ তৈরি হয়েছে তা উর্মি পারবে ধ্বংস করে দিতে। আমার উর্মিই পারবে আমার ছেলেকে আবার আগের মতো করে দিতে। সাগরের পুরো বাড়িটা উর্মি ঘুরে দেখছিল। ঠিক সেই সময় উর্মি দেখল রান্নাঘরে একটি মেয়ে রান্না করছে। উর্মির বেশ কৌতূহল হতে লাগলো, কে এই মেয়েটি? তাই উর্মি মেয়েটিকে শান্ত গলায় বলল, এই মেয়ে, কে তুমি? নদী পেছন ফিরে তাকালো, আর নদী দেখতে পেল নদীর একদম সামনে উর্মি দাঁড়িয়ে আছে। নদী ভীষণ ঘাবড়ে যায়, তবুও নদী উত্তরে বলল, ম্যাডাম, আমার নাম নদী। নদীর কথা শুনে উর্মি একটু হেসে বলল, তুমি এ বাড়ির কে হও? নদী মাথা নিচু করে বলল, আমি এ বাড়ির কাজের লোক হই। ও, তাহলে শোনো, আমার জন্য একটা লেমন জুস বানিয়ে আনো। ওকে? জি ম্যাডাম। উর্মি চলে গেল। নদী একটা দীর্ঘশ্বাস ফেলে উর্মির জন্য লেমন জুস বানাতে লাগলো। উর্মি ড্রয়িং রুমের সোফায় পায়ের উপর পা তুলে স্নেহার সাথে গল্প করছে আর হাসাহাসি করছে। নদী লেমন জুস বানিয়ে টেবিলের উপর রাখলো। উর্মি টেবিলে লেমন জুস দেখে জুসটা হাতে নিয়ে মুখে দিতেই মুখটা কেমন ফ্যাকাশে করে ফেলল। উর্মি রেগে সোফায় বসা থেকে উঠে দাঁড়িয়ে নদীর মুখে লেমন জুসটা ছুঁড়ে ফেলে দেয়। নদীর সাথে এমনটা হবে নদী কখনো আশা করেনি। নদীর মুখে সহ সারা শরীরে লেমন জুস মাখামাখি করছে। নদীর এখন প্রায় কান্না করে দেওয়ার মতো অবস্থা। উর্মি রাগে দাঁতে দাঁত চেপে চিৎকার করে নদীকে বলল, হোয়াট রাবিশ, এটা কি জুস বানিয়েছো তুমি? নদী কাঁপা কাঁপা গলায় বলল, ম্যাডাম, আপনি তো বলেছিলেন লেমন জুস বানাতে, তাই বানিয়ে আনলাম। আরে ইডিয়েট, আমি লেমন জুস মধু ছাড়া খাই না, আর তুমি মধুর বদলে চিনি দিয়েছো? কোন সাহসে? উত্তর দাও। নদী এবার কাঁদতে লাগলো। তখনই রুম থেকে সাগর চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসলো। সাগর দেখলো নদীর পুরো শরীর ভিজে একাকার হয়ে আছে আর নদী কাঁদছে। সাগর এটা দেখে উর্মি ও স্নেহার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, এখানে কি হয়েছে? নদীর এই অবস্থা হলো কি করে? তখন স্নেহা সাগরকে এগিয়ে বলল, দেখো ভাইয়া, নদী উর্মি আপুর জুসে মধুর বদলে চিনি দিয়ে দিয়েছে। এই মেয়েটা কত হিংসুটে। স্নেহার কথা শুনে সাগরের মেজাজ গরম হয়ে গেল। কোনো রকম নিজের রাগটাকে কন্ট্রোল করে হাত মুষ্টিবদ্ধ করে সাগর স্নেহাকে বলল, নদী কি জানতো যে তোর উর্মি আপুর জুসে মধু লাগে?
তখন উর্মি সাগরকে বলে উঠল, আমি ওকে বলেছিলাম আমার জন্য লেমন জুস বানাতে। উর্মিকে বলতে না দিয়ে সাগর বলে উঠল, তুমি কি নদীকে এটা বলেছিলে যে তুমি জুসে মধু মিশিয়ে খাও? উর্মি এবার রেগে গিয়ে বলল, সাগর ভাইয়া, তুমি এই কাজের মেয়েটার জন্য আমার সাথে তর্ক করছো? সাগর শান্ত গলায় উর্মিকে বলল, তর্ক আমি করছি না, বরং তর্ক করছো তুমি। তোমার উচিত ছিল নদীকে জানানো যে তুমি জুসে মধু মিশিয়ে খাও, কিন্তু নদী ভুলবশত চিনি দিয়েছে বলে তুমি নদীর গায়ে এভাবে জুস ছুঁড়ে ফেলতে পারো না। তোমার সাহস হয় কী করে নদীর গায়ে এভাবে জুস ফেলার? উর্মি এবার কান্না করে দিয়ে চিৎকার করে বলল, সাগর ভাইয়া একদম চুপ। নিজে দোষ করে সেই দোষটা অপর মানুষের ঘাড়ে দিতে তোমার লজ্জা করে না? উর্মি সাগরের কথা সহ্য করতে না পেরে সিঁড়ি বেয়ে উপরে কাঁদতে কাঁদতে চলে গেল। উর্মির সাথে সাথে স্নেহাও মুখ ভেঙচি কেটে উপরে চলে গেল। এবার সাগর দেখল নদীর পুরো শরীরে জুস মাখামাখি করছে। নদীর শরীর থেকে এখন লেবুর সুগন্ধ বেরিয়ে আসছে। সাগর নদীর হাত ধরে উপরে চলে যেতে নিলে সামনে রহিমা বেগম হাজির হন। সাগর রহিমা বেগমকে দেখেও না দেখার ভান করে নদীকে নিয়ে উপরে চলে যেতে নিলে রহিমা বেগম বলে উঠল, দাঁড়া সাগর। সাগর দাঁড়ালো। রহিমা বেগম সাগরের সামনে গিয়ে দেখলো সাগর নদীর হাত চেপে ধরে রেখেছে। এটা দেখে রহিমা বেগম বলল, তুই এই মেয়ের হাত ধরে কেন রেখেছিস? সাগর শান্ত গলায় তার মাকে উত্তর দিল, তা জেনে তোমার কি লাভ মা? রহিমা বেগম রেগে বলল, সাগর তুই কি বলছিস ভেবে বলছিস তো? এতে ভাবার কি আছে মা? আমি তোমার সাথে পরে কথা বলবো, এখন আমাকে আমার রুমে যেতে দাও। তুই রুমে যাচ্ছিস যা, কিন্তু এই মেয়েটাকে কোথায় নিয়ে যাচ্ছিস? কেন মা? নদীকে আমি আমার রুমে নিয়ে যাচ্ছি। সাগর তুই, তোমার কোনো কথাই আমি শুনতে চাই না মা। সো প্লিজ শুধু শুধু কথা বাড়িও না। সাগর রহিমা বেগমকে কথাটা বলে নদীকে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে যেতে লাগলো। রহিমা বেগম রাগে আগুন হয়ে আছে। রহিমা বেগম রেগে মনে মনে বলতে লাগলো, তুই একদম ভালো করছিস না সাগর। ওই ছোট লোকের বাচ্চার ভূত তোর মাথা থেকে আমি নামিয়েই ছাড়ব। সাগর নদীকে নিজের রুমে নিয়ে গিয়ে দরজা লাগিয়ে দিল। সাগরের দরজা লাগানো দেখে নদী ভয় পেয়ে গেল। নদী সাগরকে ভয় পাওয়া কণ্ঠে জিজ্ঞেস করলো, স্যার দরজাটা লাগালেন কেন? সাগর নদীর কোনো কথার উত্তর না দিয়ে নদীকে পা থেকে মাথা অবধি দেখতে লাগলো। এতে নদীর বেশ অস্বস্তি হতে লাগলো। সাগর পাশের টেবিলে থাকা একটা বড় ফ্লাস্কের পানি নদীর মাথায় ঢেলে দিল। মুহূর্তে নদী আরও ভিজে চুপচুপ হয়ে গেল। সাগরের এমন কাণ্ডে নদী অবাক হয়ে ভয়ে চোখ বন্ধ করে ফেলল। নদী নিজেকে দুই হাত দিয়ে ঢাকার চেষ্টা করতে লাগলো। রুমের ফ্লোরে পানির বন্যা বয়ে গেল, কিন্তু সেদিকে সাগরের খেয়াল নেই। সাগর নদীকে দেখতে ব্যস্ত। সাগর আলমারি থেকে একটা বড় রুমাল বের করে নদীর মাথা মুছতে লাগলো, আর নদী বাচ্চাদের মতো হাঁচি দিতে লাগলো। নদী হাঁচি দিতে দিতে সাগরকে জিজ্ঞেস করলো, স্যার আপনি আমার সাথে এমন করলেন কেন? এমনিতেই উর্মি ম্যাডাম আমাকে ভিজিয়ে দিল, তার উপর এখন আপনিও আমাকে ভিজিয়ে দিলেন। সাগর নদীর প্রশ্ন শুনে দুষ্টুমি মাখা কণ্ঠে উত্তর দিল, তোর পুরো শরীর থেকে লেবুর গন্ধ বের হচ্ছিল, তাকে তুই জানিস নদী? ইচ্ছে করছিল তোকে লেবুর মতো খেয়ে ফেলি, কিন্তু দেখ আমার তো কপাল খারাপ, তোকে খেতে পারবো না। তাই এই লোভটাকে চাপা দিতে তো তোকে আমার গোসল করিয়ে দিতেই হবে। তাই যা ভাবলাম তাই করলাম, এতে কিন্তু আমার কোনো দোষ নেই। নদীর প্রশ্নের উত্তরে যে সাগর এভাবে দিবে তা নদী জানা ছিল না। নদী অবাক হয়ে সাগরের দিকে তাকিয়ে আছে। নদীর এমন তাকানো দেখে সাগর নদীকে মুচকি হেসে বলল, কী রে নদী, আমাকে খেয়ে ফেলার প্ল্যান করছিস নাকি? যেভাবে তাকাচ্ছিস মনে হয় এখনই আমাকে খেয়ে ফেলবি। আমি কিন্তু খাবার হিসেবে এতটাও তিক্ত হব না। সাগরের আবারও অদ্ভুত কথাগুলো শুনে নদীর এবার রাগ হতে লাগলো। নদী রাগী দৃষ্টিতে সাগরের দিকে তাকিয়ে বলল, স্যার আপনি এসব কী বলছেন? তুই যা জানতে চেয়েছিলি তাই তো তোকে বললাম। এখন আমার দোষ হয়ে গেল? আমি তোকে সবার অত্যাচার থেকে প্রোটেক্ট করার ট্রাই করি, আর তুই কি না আমাকে দোষী বানিয়ে ফেলছিস নদী? এটা কি ঠিক? সাগর নদীর খুব কাছে চলে আসে দেখে নদী ভয়ে পেছনে যেতে গেলে ফ্লোরের পানিতে নদী পা পিছলে পড়ে যেতে নিলে সাগর নদীর কোমর জড়িয়ে নদীকে একদম নিজের কাছে নিয়ে আসে। নদী ভয়ে এখনও সাগরের শার্ট খামচে ধরে আছে। সাগর এটা দেখে মুচকি হাসলো আর নদীর গালে কিস করে দিল। নদী এটার জন্য মোটেও প্রস্তুত ছিল না। নদীর চোখ বড় বড় করে সাগরের দিকে তাকালো। নদী দেখলো সাগর নদীর চোখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। নদী এটা দেখে চোখ বন্ধ করে সাগরকে বলে উঠল, স্যার আমাকে ছাড়ুন। নদীর কথায় সাগরের ধ্যান ফিরল। সাগর নদীকে ঠিক করে দাঁড় করিয়ে ছেড়ে দিল। সাগর নদীর চুল মুছে দিলেও নদীর পুরো শরীর ভিজে একাকার। নদী পেছন ঘুরে চোখ বন্ধ করে মনে মনে বলল, আমার পুরো শরীরে এখন ভিজে গেছে। এই অবস্থায় যদি আমি বাইরে বের হই তাহলে বড় ম্যাডাম, স্নেহা আপামনি, উর্মি ম্যাডামের অনেক কথা শুনতে হবে। আমি এখন কি করি? এদিকে স্যারের সামনে দাঁড়াতেও লজ্জা করছে আমার।
সাগর নদীকে হঠাৎ পিছে ঘুরতে দেখে নদীকে বলল, কি হলো নদী? হঠাৎ আমাকে দেখে তোর এত লজ্জা হচ্ছে? আমার প্রেমে টেমে পড়ে গেলি নাকি? সাগরের এমন কথা শুনে নদী এবার রেগে দাঁতে দাঁত চেপে ওই অবস্থায় দাঁড়িয়ে বিড়বিড় করে বলল, আমি আছি আমার জ্বালায়, আর স্যার আপনি আছেন আপনার রঙিন ভাবনায়। কপাল আমার। কি হলো, আমাকে কিছু বললি? কই স্যার, কিছু বলিনি তো। আমি কিছু বলিনি। সাগর আলমারি থেকে একটা গোলাপি রঙের প্যাকেট বের করে নদীর হাতে ধরিয়ে দিয়ে বলল, যা, ওয়াশরুমটা ওই দিকে, এই ড্রেসটা পরে আয়। নদী প্যাকেট খুলে দেখলো এখানে একটা লাল রঙের 3 পিস রাখা আছে। নদী সাগরকে জিজ্ঞেস করে, স্যার এটা আমি পরবো? তোর জন্যই তো কিনেছিলাম। কেন, তোর পছন্দ হয়নি? পছন্দ হয়েছে স্যার, কিন্তু 3 পিসটা দেখে তো মনে হয় অনেক দামি। এটা তোর জন্য কিনেছি, এত দাম বেশি কম আমি বুঝি না। পছন্দ হয়েছিল তাই আগে থেকে কিনে আলমারিতে রেখেছিলাম, ভেবেছিলাম কোনো একদিন তোকে দিব, কিন্তু আজই দিতে হলো। যা, এখন ড্রেসটা পরে আয়। নদীও মুচকি হাসি দিয়ে ড্রেসটা নিয়ে ওয়াশরুমে চলে গেল। সাগর বিছানায় বসে ফোন টিপছিল। ঠিক কিছুক্ষণ পর নদী ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। সাগর হাঁ করে নদী দিকে তাকিয়ে রইল। নদীকে দেখতে লাল পরীর মতো লাগছে। মায়াবী চেহারায় লাল রঙের জামাটা পরে নদীকে যেন আরও মায়াবী লাগছে। সাগর বিছানায় বসা থেকে উঠে নদীর কাছে যায়। সাগর নদীর মাথায় হাত বুলিয়ে মুচকি হেসে বলল, তোকে দেখতে খুব সুন্দর লাগছে নদী, দেখতে একদম লাল পরীর মতো লাগছে তোকে। সাগরের কথা শুনে নদীর লজ্জায় মাথা নিচু করে ফেলল। কিন্তু নদী এটা ভেবে খুশি হলো, জীবনে কেউ তো নদীকে সুন্দর বলেছে। কিন্তু হঠাৎই নদীর মুখে ভয়ের ছাপ দেখা দিল। সাগর বুঝতে পারল নদী কোনো কিছু ভেবে খুব ভয় পেয়ে গেছে। সাগর নদীকে তাই জিজ্ঞেস করলো, কি হলো নদী, তুই ভয় পাচ্ছিস কেন? নদী কাঁপা কাঁপা গলায় সাগরকে বলল, স্যার আমি যদি এত দামি জামা পরে বা বাইরে বের হই তাহলে বড় ম্যাডাম আমাকে আস্ত রাখবে না। সাগর নদীর কথা শুনে মলিন হাসি দিয়ে নদীর গালে হাত দিয়ে বলল, কিছুই হবে না নদী, তুই ভয় পাস না, আমি আছি তো তোর পাশে। নদীর বুকে এক বালতি সাহস নিয়ে ঘরের বাইরে বের হলো। নদী দেখতে পেল আশেপাশে কেউ নেই। এটা দেখে নদীর ভয়টাও মন থেকে চলে গেল। কিন্তু যখনই নদী সিঁড়ি বেয়ে নিচে নামতে নেয় তখনই নদী দেখতে পায় রহিমা বেগম এখনও নিচে সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছে। রহিমা বেগম নদীকে পা থেকে মাথা অবধি দেখতে লাগলো। নদী একটা দামি লাল রঙের জামা পরে রহিমা বেগমের সামনে দাঁড়িয়ে আছে। ভাবতেই রহিমা বেগমের শরীরে যেন আগুন জ্বলছে। নদী ভয়ে কাঁপা কাঁপা পা নিয়ে এক পা দুপা করে সিঁড়ি বেয়ে নিচে নামলো। নদী মাথা নিচু করে রহিমা বেগমের সামনে দিয়ে যেতে নেয়। ঠিক তখনই রহিমা বেগম নদীকে পেছন দিক দিয়ে পা দিয়ে লেংড়ে মেরে নদীকে ফেলে দেয়। নদী হুমড়ি খেয়ে মাটিতে পড়ে। নদী ব্যথা পেয়ে আহ করে চিৎকার করে উঠলে সাগর রুম থেকে দৌড়ে বের হয়ে দেখে নদী মাটিতে পড়ে আছে। এটা দেখে সাগর তাড়াতাড়ি নিচে নেমে এসে নদীর কাছে এসে নদীকে টেনে তোলে। তারপর সাগর নদীকে জিজ্ঞেস করলো, কি হলো নদী, তুই এইভাবে নিচে পড়ে গেলি কি করে? নদী ডান হাতের কোণে হাত দিয়ে কাঁদতে কাঁদতে বলল, স্যার আসলে আমি পা পিছলে পড়ে গিয়েছিলাম। সাগর রহিমা বেগমের দিকে তাকালে রহিমা বেগম সাগরের দিকে রাগে দৃষ্টি দিয়ে তাকিয়ে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। সাগর বুঝতে পারল নদীর হঠাৎ হুমড়ি খেয়ে পড়ে যাওয়ার পেছনে সাগরের মা আছে। সাগর নদীর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, নদী তুই তোর ঘরে যা। নদীও মাথা নাড়িয়ে চলে গেল। রাত 1টা বাজে। হঠাৎই বাইরে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পাওয়া যায়। সাগর সহ সবাই রুম থেকে বেরিয়ে নিচে যায়। উর্মি চিৎকার করে পুরো বাড়ি ফাটিয়ে ফেলছে। রহিমা বেগম বিচলিত হয়ে উর্মিকে জিজ্ঞেস করলো, কি হয়েছে উর্মি মা, তুই এমন চিৎকার করছিস কেন? উর্মি হাঁপাতে হাঁপাতে রহিমা বেগমকে বলল, আন্টি আমার রুমে একা একা থাকতে ভীষণ ভয় করে, আমি রুমে একা থাকতে পারবো না। রহিমা বেগম উর্মিকে বলল, তা বেশ তো, স্নেহা তোর সাথে থাকলেই তো হলো উর্মি, তাহলে তো আর কোনো ভয় থাকবে না তোর। স্নেহা রহিমা বেগমের কথায় সাথে সাথে বলল, হ্যাঁ উর্মি আপু, তুমি আমার সাথে আমার রুমে থাকো, তাহলে তোমার আর ভয় করবে না। উর্মি এবার যা বলল তাতে সবাই কিছুটা অবাক হয়ে যায়। আর সাগর তো অবাকে শেষ সীমানায় পৌঁছে যায়। উর্মি মাথা নিচু করে সবাইকে বলল, আমি কারো রুমে ঘুমাবো না, আমি শুধু সাগর ভাইয়ার রুমে ঘুমাবো। উর্মির এমন কথা শুনে নদীর কেন জানি না খুব কষ্ট হতে লাগলো। রহিমা বেগম আর স্নেহা তো উর্মির কথায় খুব খুশি, কিন্তু সাগর রেগে দাঁতের দাঁত চেপে বলল, হোয়াট ননসেন্স, কী সব আজে বাজে কথা বলছো? তুমি আমার রুমে থাকবে মানে? তুমি কি আমার বিয়ে করা বউ নাকি যে তোমাকে আমি আমার রুমে বিছানায় গিয়ে তুলব? সাগরের কথা শুনে উর্মি কাঁদতে কাঁদতে রহিমা বেগমকে বলল, আন্টি সাগর ভাই আমাকে বকছে কেন বলো তো? আমি সাগর ভাইয়ার রুমে ঘুমাবো।
তখনই সাগর বলে উঠল, ঠিক আছে বেশ, তুমি আমার রুমে ঘুমাও, আমি আমার রুম থেকে বেরিয়ে যাব। নাও হ্যাপি? উর্মি এবার সাগরের দিকে কান্না জড়িত কণ্ঠে তাকিয়ে বলল, না সাগর ভাইয়া, তুমি আমার সাথে ঘুমাবে। আমি যে রুমে থাকবো তুমিও আমার সাথে সেই রুমেই ঘুমাবে। সাগর এবার রেগে উর্মিকে বলল, আজব তো, আমাকে কি তোমার পাগল মনে হয় যে আমি তোমার সাথে একই রুমে ঘুমাবো? তখনই রহিমা বেগম সাগরকে বলল, থাক সাগর, উর্মি যেহেতু তোর সাথে একই রুমে ঘুমাতে চায়, তুই বরং রাজি হয়ে যা। উর্মি বিছানায় ঘুমালো আর তুই বরং সোফায় ঘুমিয়ে নিলি, তাহলেই তো হলো। সাগর এবার অবাক হয়ে রহিমা বেগমকে বলল, মা, তুমি এটা বলতে পারলে? হ্যাঁ, আমি এটা বলতে পারলাম, আর এটাই আমার শেষ কথা। আমি চাই না আমার উর্মির কোনো মন খারাপ হোক। স্নেহ সাগরকে বলল, ভাইয়া তুই আর আপত্তি করিস না, উর্মি আপু তোর রুমেই থাক। সাগর মনে মনে বলতে লাগলো, এই কোন পাগলের পাল্লায় পড়লাম আমি? এই উর্মি মেয়েটাকে আমার একদম সুবিধার মেয়ে বলে মনে হয় না। এর সাথে আমি এক রুমে ঘুমাবো তা অসম্ভব। সাগর নদীর দিকে তাকিয়ে দেখল নদী একপাশে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সাগর এটা দেখে মনে মনে বলল, হ্যাঁ, একই রুমে আমি ঘুমাবো, কিন্তু উর্মির সাথে নয়, নদীর সাথে। সাগর সবাইকে বলে উঠল, ঠিক আছে, উর্মি আমার রুমেই থাকলো। আমি সোফায় শুয়ে পড়লাম। গুড নাইট। সাগর নিজের রুমে চলে গেলে উর্মি রহিমা বেগম ও স্নেহার দিকে তাকিয়ে মুচকি হেসে সাগরের পেছন পেছন সাগরের রুমে চলে গেল। নদী নিজের রুমে গিয়ে মাটিতে বসে কাঁদতে লাগলো। নদী কেন কাঁদছে তা নদী নিজেও জানে না, কিন্তু তবুও নদীর চোখের জল যেন চোখ দিয়ে পড়ছে তো পড়ছে। নদী মনে মনে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, কেন আমার এত কষ্ট হচ্ছে? না চাইতেও কেন আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে? আমার কেন বুকের ভেতরটা এমন তোলপাড় করছে? স্যারের রুমে উর্মি ম্যাডাম ঘুমাবে, তাতে আমার কি? আমার তো কান্না করার কথা নয়। রাত ৩টা বাজে। উর্মি সাগরের বিছানায় আরাম করে ঘুমাচ্ছে, কিন্তু সাগরের চোখে ঘুম নেই। সাগর সোফায় বসে গালে হাত দিয়ে বসে আছে। সাগর মনে মনে বলল, ইচ্ছে করছে এই উর্মি মেয়েটাকে গলা টিপে মেরে ফেলি। কত বড় সাহস এই মেয়ের, আমার বিছানায় মনে শান্তিতে ঘুমোচ্ছে। কিন্তু এটাকে এখানে না রাখলে পরিবারে অশান্তি হবে, তাই আমি চাই না। তাই এই ঝামেলাটাকে নিজের রুমে রাখতে হলো। একদম অসহ্য। সাগর সোফা থেকে উঠে উর্মির মুখের কাছে এমন একটা স্প্রে করে দেয় যাতে উর্মি ঘুমের দৃশ্যে গভীরে তলিয়ে যায়। সাগর রুম থেকে বেরিয়ে যাওয়ার আগে পেছনে ফিরে উর্মির দিকে তাকিয়ে মনে মনে বলল, বোকামি, কি ভেবেছিলে তুমি? আমাকে আমার নদীর কাছ থেকে আলাদা করবে এই পদ্ধতি অবলম্বন করে? আমাকে তুমি এখনও চিনো না উর্মি। সাগর রুম থেকে বেরিয়ে নদীর রুমে গিয়ে দেখল নদী এখনও ঘুমায়নি। দেয়ালের একপাশে ঘেঁষে মাটিতে হাত পা গুটিয়ে বসে আছে। সাগর নদীর পাশে হঠাৎ বসলে নদী ঘাবড়ে গিয়ে সাগরকে দেখে দেয়াল ঘেঁষে সাগরের থেকে দূরে সরে যায়। নদী ভয়ে কাঁপা কাঁপা গলা সাগরকে বলল, স্যার, আপনি এখানে? সাগর একটু মুচকি হেসে নদীকে বলল, তো কোথায় থাকবো শুনি? কেন, আপনার ঘরে থাকবেন স্যার? উর্মি ম্যাডামের তো ঘরে একা থাকতে ভয় লাগবে। সাগরের এবার রাগ উঠে গেল। সাগর নদীর কাছে এসে নদীর দুপাশে দেয়ালে হাত রেখে বলল, তোর কি আমাকে পাগল বলে মনে হয় নদী? আমি ওই উর্মির সাথে একই রুমে থাকবো? আমার দম তো বন্ধ হয়ে যাবে। ইম্পসিবল, আই কান্ট টেক ইট অ্যানিমোর। নদী সাগরের ইংরেজির মানে বুঝল না, তাই নদী সাগরকে জিজ্ঞেস করলো, স্যার আপনি কি বললেন ওইটা? সাগর বুঝলো নদী বুঝতে পারেনি, তাই সাগর নদীকে বলল, অসম্ভব, আমি তা মেনে নিতে পারবো না নদী। তোকে ছাড়া থাকতে আমার ভীষণ কষ্ট হয়। চল না, আমরা দূরে কোথাও পালিয়ে বিয়ে করে ফেলি, যেখানে কেউ থাকবে না। সাগরের কথা শুনে নদী সাগরকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে বলল, তা হয় না স্যার, কোনো দিনও হয় না। আমি একটা কাজের মেয়ে, আর কাজের মেয়ের সাথে আপনার মতো বড়লোক ছেলের কখনো মিলে না। আমার আর আপনার মাঝে আকাশ পাতাল তফাৎ স্যার। আপনি বিদেশ থেকে পড়াশোনা করে আসা কত জ্ঞানী মানুষ, আর আমি তো কোনোদিন স্কুলে কী জিনিস তাই জানি না। এটা সম্ভব না স্যার, আপনি এসব কথা ভুলে যান। সাগর নদীকে এক টান দিয়ে নিজের বুকের উপর ফেলে জড়িয়ে ধরে বলল, কিন্তু আমি যে তোকে চাইলেও ভুলতে পারবো না নদী। ভালোবাসা কি ভুলে যাওয়া যায় নদী? চাইলেও কি তা সম্ভব? নদীর কাছে এর কোনো উত্তর নেই। সাগর নদীকে এভাবে জড়িয়ে ধরে আছে দেখে নদী সাগরের কাছে ছুটতে চাইলে সাগর নদীকে আরও শক্ত করে জড়িয়ে ধরে। নদী এবার কাঁদতে লাগলো। নদীর চোখের পানি সাগরের বুকে গিয়ে স্পর্শ করলো। সাগর বুঝতে পারল নদী কান্না করছে, তাই সাগর নদীকে আরও শক্ত করে চেপে ধরল নিজের বুকের মাঝে। নদী সাগরের বুকে মাথা রেখে কাঁদতে কাঁদতে বলল, স্যার আমাকে আপনি ছেড়ে দিন। আপনি আমাকে ভালোবাসলেও আমি আপনাকে ভালোবাসি না।
সাগর রেগে গিয়ে নদীকে বলল, কি বললি তুই? আমি আপনাকে ভালোবাসি না স্যার। সাগর রেগে নদীকে ছেড়ে দিয়ে নদীর হাত ধরে টেনে নদীকে বিছানায় ফেলে নদীর 2 হাত চেপে ধরে বলল, আরেকবার বল তুই নদী, কি বললি তুই? নদী এবার সাগরের চোখের দিকে তাকিয়ে দেখল সাগরের চোখ লাল হয়ে আছে। সাগরকে দেখিয়ে বোঝা যাচ্ছে সাগর ভীষণ রেগে আছে। নদী এবার ভীষণ ভয় পেয়ে কাঁদতে কাঁদতে বলল, স্যার আমাকে আপনি ছেড়ে দিন। আগে বল, তুই একটু আগে কি বললি? আমার ভালোবাসা কি তোর চোখে পড়ে না নদী? সাগর যে আজ নিজের মধ্যে নেই তা নদী খুব বুঝতে পারছে। তাই নদী নিজের মুখটা পাশ ফিরিয়ে চোখ বন্ধ করে সাগরকে বলল, আমি জানি না স্যার, আমি কিছু জানি না। আপনি কি এখন আমার সাথে জোরাজুরি করবেন? সাগরের এবার ধ্যান ফিরল, ও কি করছে এসব? সাগর দেখতে পেল নদীর হাত সাগর এতটা জোরেই চেপে ধরেছে যে নদীর হাতটা লাল হয়ে গেছে। সাগর নদীকে ছেড়ে দিয়ে বিছানার এক পাশে বসে কপালে হাত দিয়ে মনে মনে বলতে লাগলো, আমি এসব কি করছি নদীর সাথে? নদীর সাথে এমন করলে নদী আমাকে আরও ভুল বুঝবে। এটা কি করে হতে দিই আমি ধীরে ধীরে পাগল হয়ে যাচ্ছি। নদী আমাকে পাগল বানিয়ে তবেই ছাড়বে। নদী এখনও একইভাবে বিছানায় শুয়ে আছে। সাগর নদীর দিকে তাকিয়ে দেখল নদী ঠিকমতো শুয়ে নেই। নদীর পেটের উপরে জামা উঠে আছে, এমনকি নদীর গায়ে ওড়নাটাও নেই। সাগর বিছানার এক পাশ থেকে নদীর ওড়নাটা হাতে দিয়ে নদীর মুখে ছুঁড়ে ফেলে বিছানা থেকে নেমে উঠে দাঁড়িয়ে চোখ বন্ধ করে নদীকে বলল, নিজেকে তুই কী ভাবিস নদী? আমি চরিত্রহীন এটাই ভাবিস তুই? তোর শরীরে ওড়নাটাও নেই। তুই কি ভাবিস আমি তোর শরীর দেখে তোকে ভালোবেসেছি? অসভ্য মেয়ে একটা। সাগর দেয়ালের এক পাশে ঘেঁষে বসল। নদীর দিকে সাগর ফিরেও তাকালো না। নদী শোয়া থেকে উঠে বসে শরীরে ওড়না জড়িয়ে সাগরের দিকে তাকিয়ে দেখে সাগরের চোখে পানি। নদী বুঝতে পারল না সাগর কেন কাঁদছে। নদী বিছানা থেকে তাড়াতাড়ি উঠে সাগরের কাছে গিয়ে বসে সাগরকে বলল, স্যার আমাকে আপনি ক্ষমা করে দিন। সব দোষ আমার। আমি বুঝতে পারিনি আপনি এভাবে আমার কথায় রাগ করবেন। সাগর নদীর দিকে তাকিয়ে একটা শুকনো হাসি দিয়ে বলল, নিজেকে অপরাধী বানাচ্ছিস নাকি আমাকে অপরাধী করছিস নদী? সাগরের কথা নদী বুঝতে পারল না। নদী সাগরকে বলল, মানে কি স্যার, তুই বুঝবি না। সাগর অনেকক্ষণ চুপ থেকে কী যেন ভাবতে লাগলো। নদীর মাথায় আসছে না সাগর কী ভাবছে। হঠাৎই সাগর আবার নদীকে বলল, তোকে আমায় ভালোবাসতে হবে না নদী, শুধু আমাকে তোকে একটু ভালোবাসতে দিস তাহলেই হবে। স্যার আপনি আপনার রুমে যাবেন না? না যাব না, এটা আমার বাড়ি, তাই আমি যেখানে মন চায় সেখানে থাকতে পারি, তাতে তোর কি? নদী আর কিছু বলল না, চুপ করে থাকলো। হঠাৎই সাগর নদীর মাথাটা নিজের বুকে চেপে ধরে বলল, এবার ঘুমিয়ে পড়। সাগরের এমন কাণ্ডে নদী অবাক হয়ে গেল। সাগরের বুকের ধুকপুকানির আওয়াজটা নদীর কানে বাজছে। নদী সাগরের বুক থেকে নিজের মাথাটা তুলতে চাইলে সাগর আবার চেপে ধরে নদীকে বলল, কোথায় পালিয়ে যাচ্ছিস তুই নদী? বললাম তো ঘুমিয়ে পড়। নদী অসহায় সরে সাগরকে বলল, স্যার এইভাবে আমি কি করে ঘুমাবো? আমার তো এইভাবে ঘুম আসবে না। অভ্যাস করে নিবি। দেয়ালে মাথা ঘেঁষে ঘুমিয়ে পড়তে পারিস আর আমার বুকে মাথা রেখে ঘুমাতে পারবি না? এটা আমাকে বুঝি বিশ্বাস করতে হবে? নদী সাগরের কথা শুনে অবাক হলো। নদীর হাত পাগুলো বরফের মতো ঠান্ডা হতে লাগলো। নদীর বুকের ধুকপুকানিটাও বাড়তে লাগলো। নদী মনে মনে বলল, স্যার আমার অভ্যাস খারাপ করে ফেলছি। আমি চাইলেও স্যারের কাছ থেকে দূরে যেতে পারছি না। বড় ম্যাডামকে যে আমি কথা দিয়েছিলাম আমি স্যারের সাথে কথাও বলবো না, কিন্তু এখন আমি স্যারের কত কাছে। না চাইতেও এ কোন অনুভূতি স্যার আমার মনে তৈরি করছেন? আমি যে চাইলেও এই অনুভূতি আমার মন থেকে সরাতে পারছি না। নদী এসব ভাবতে ভাবতেই সাগরের বুকে ঘুমিয়ে পড়ল। সাগর নদীর দিকে তাকিয়ে দেখল নদী ঘুমিয়ে পড়েছে। নদীকে ঘুমন্ত অবস্থায় দেখতে একদম বাচ্চাদের মতো লাগছে। না চাইতেও সাগরের মুখে হাসি ফুটে উঠল। সাগর নদীকে জড়িয়ে ধরে মনে মনে বলল, ভালোবাসার অনুভূতি কেমন হয় তা আমি আগে জানতাম না, কিন্তু আমার জীবনে নদী আসার পরে আমি বুঝতে পেরেছি ভালোবাসা কাকে বলে। ভালোবাসার মানুষের জন্য একটা মানুষ ঠিক কী কী করতে পারে তা আমি আজ
উপলব্ধি করতে পারছি। কত মেয়েই তো আমাকে ভালোবাসতো, কিন্তু আমি তাদের এড়িয়ে যেতাম। আর আজ নদীকে আমি ভালোবাসি, কিন্তু নদী আমাকে এড়িয়ে যায়। আচ্ছা, সত্যি কি ভালোবাসা সমানে সমানে হয়? ধনী গরিবের ভেদাভেদ দূর করে কি কোনো মানুষকে মন থেকে ভালোবাসা যায় না? সবাই হয়তো বলতে পারে যায় না, কিন্তু আমি বলতে পারি হ্যাঁ, ভালোবাসা যায়। আমার মনে নদীর জন্য ভালোবাসার সৃষ্টি হয়েছে, আর তা চাইলেও আমি শেষ করতে পারবো না, বলতে পারবো না আমি নদীকে, কিছুতেই না। কিন্তু নদী কেন আমাকে মন থেকে মেনে নিতে পারছে না? আমি বড়লোকের ছেলে বলে নদীর মনে আমার জন্য এতই ঘৃণা? এসব ভাবতে ভাবতে সাগর ও দেয়াল ঘেঁষে নদীকে জড়িয়ে ধরেই ঘুমিয়ে পড়ল। ফজরের আজানের ধ্বনিতে সাগরের ঘুম ভাঙল। সাগর নদীকে কোলে তুলে বিছানায় শুয়ে দিয়ে নিজের রুমে চলে গেল। কিন্তু নিজের রুমে উর্মিকে দেখে সাগরের মেজাজটা আবারও খারাপ হয়ে যায়। সাগর হঠাৎ চিৎকার করে উর্মিকে ডাকতে লাগলো, এই মেয়ে ওঠো, সকাল হয়েছে, এখন আমার রুম থেকে বিদায় হোক। সাগরের এমন চিৎকার করে কথা বলায় উর্মি লাফ দিয়ে ঘুম থেকে উঠে দেখল সাগর রাগী দৃষ্টিতে উর্মির দিকে তাকিয়ে আছে। উর্মি একটা হাসি দিয়ে সাগরকে বলল, সাগর ভাইয়া, আমি তোমার রুমে আরেকটু থাকি? সাগর রেগে চিৎকার করে উর্মিকে বলল, একদম না, যাও, আমার রুম থেকে বেরিয়ে যাও, যত ঝামেলা আমার রুমে এসেই জুটেছে। উর্মি মন খারাপ করে সাগরের রুম থেকে চলে গেল। সাগর এবার একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, যাক বাবা, বাঁচা গেল, এই ঝামেলাটা এখন বিদায় হলো। সাগর ফ্রেশ হয়ে নামাজ পড়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। সূর্যের লাল আলোটা কত সুন্দর লাগছে, হালকা মৃদু বাতাস বয়ে চলছে। সাগর মনে মনে বলল, আজকাল প্রকৃতির থেকেও নদীকে বেশি ভালো লাগে আমার। সকাল সন্ধ্যা নদীকে বারবার আমার মনে পড়ে। নদী যে কবে আমার ভালোবাসাটা বুঝবে, এটা ভেবেই সাগর একটা দীর্ঘশ্বাস ফেলল। রাত 2টা বাজে। নদী বিছানায় ঘুমিয়ে আছে। এদিকে সাগর উর্মির মুখে আবারও স্প্রে করে নদীর রুমে গিয়ে দেখে নদী বিছানায় গায়ে চাদর জড়িয়ে ঘুমিয়ে আছে। এটা দেখে সাগর নদীকে আর ডাক দিল না। সাগর নদীর বিছানার পাশে মাটিতে বসে সেখানেই ঘুমাতে লাগলো। কিছুক্ষণ পর সাগর বুঝতে পারল নদীর রুমে প্রচুর মশা। সাগরের হাতে পায়ে মশা কামড়ে বেহাল অবস্থা করে ফেলেছে। সাগর মনে মনে বলল, নদী এই ঘরে থাকে কি করে? উফ, একে তো গরম, তার উপর আবার এতগুলো মশা, কী করে এত কিছু সহ্য করে নদী? সাগর অনেকক্ষণ মাটিতে বসে মশার কামড় খাচ্ছে। সাগরের এবার রাগ হতে লাগলো। তাই সাগর নদীর পাশে বিছানায় শুয়ে পড়ে, সাথে নদীর গায়ের চাদরটা টেনে নিজের শরীরেও জড়িয়ে নেয়। সাগর নদীর থেকে বেশ কিছুটা দূরত্ব বজায় রেখেই বিছানায় শুয়েছে, কিন্তু নদী বিছানায় ঘুমের ঘোরে এদিক সেদিক নড়ে চড়ে এক সময় সাগরকে কোলবালিশ মনে করে জড়িয়ে ধরে। সাগর নদীর এমন কাণ্ডে কিছুটা অবাক হলেও একটা মুচকে হাসি দেয়। নদী সাগরকে আরও শক্ত করে জড়িয়ে ধরে। একসময় সাগর নদীকে জড়িয়ে ধরলে নদীর ঘুমটা ভেঙে যায়। নদী চোখ খুলে সাগরকে পাশে দেখে চিৎকার করতে নিলে সাগর নদীর মুখ চেপে ধরে। একদম চুপ, এত চিৎকার দেওয়ার কি আছে নদী? সাগর নদীর মুখ থেকে হাত সরিয়ে নিলে নদী শোয়া থেকে উঠে বসে। নিজের গায়ে ওড়নাটা দিয়ে কাঁপা কাঁপা গলায় নদী সাগরকে বলল, স্যার, আপনি আবারও এখানে কেন? কেন, তোর কি খুব বেশি সমস্যা হচ্ছে নদী? সমস্যা হবে না কেন স্যার? কালকে কোনো রকম আপনি বেঁচে গিয়েছিলেন, কেউ জানতে পারেনি। আপনি আমার রুমে ছিলেন, আর আজ আবারও আপনি আমার রুমে আসলেন। এটা যদি একবার বাড়ির কেউ জানতে পারে তাহলে কি হবে আপনি ভাবতে পারছেন স্যার? কি আর হবে, তোর আর আমার বিয়ে দিয়ে দিবে। স্যার, আপনি কি আমার সাথে মজা করছেন? মজার কি আছে, যা সত্যি তাই তো বললাম। স্যার, আপনি একটা... সাগর শোয়া থেকে উঠে বসে নদীর একদম কাছে এসে বলল, আমি একটা কি নদী? সাগরকে নিজের এত কাছে দেখে নদী ঘাবড়ে গিয়ে বিছানা থেকে উঠে যেতে নিলে সাগর নদীর এক হাত ধরে ফেলে। নদী এবার আরও ভয় পেতে থাকে। নদী একটা শুকনো ঢুকিলে সাগরের দিকে তাকালে দেখে সাগর নদীর হাত ধরে নদীর দিকে অদ্ভুত চাহনিতে তাকিয়ে আছে। নদী সাগরের এমন চাহনিতে পরিচিত যা নদীর মনকে এক অদ্ভুত অনুভূতি তৈরি করে। নদীর চোখ বন্ধ করে মনে মনে বলল, না না না, আমি ওনার চোখের ভাষা পড়তে চাই না।
ওনার চোখে এমন কিছু আছে যা আমি পড়তে চাই না। ওই চোখের ভাষা পড়লেই আমার সর্বনাশ হয়ে যাবে। কি এমন ভাবছিস তুই নদী? সাগরের কথায় নদী ভাবনার জগৎ থেকে বেরিয়ে বলল, স্যার, আমার হাতটা ছেড়ে দিন। আপনি বিছানায় ঘুমিয়ে পড়ুন, আমি নিচে বিছানা পেতে ঘুমিয়ে পড়ছি। প্রতিদিন আমার সাথে রাত জেগে গল্প করবি নদী? সাগরের এমন কথায় নদী চমকে যায়। নদী সাগরকে বলল, স্যার, আমার ঘুম পেয়েছে, আমি ঘুমাবো। আপনি তো আপনার রুমে যাবেন না, আবার বিছানায় না ঘুমালে আপনার ঘুম আসে না। তাই বলছি আমি নিচে ঘুমিয়ে পড়ি, আপনি বিছানায় ঘুমিয়ে পড়ুন। তোর কি আমার কথা কানে গেল না নদী? নদী সাগরের দিকে তাকিয়ে দেখল সাগর রাগী দৃষ্টিতে নদীর দিকে তাকিয়ে আছে। এটা দেখে নদী ভয় পেয়ে সাগরকে বলল, জি স্যার, আপনি যদি চান আমি সারা রাত আপনার সাথে গল্প করব, কিন্তু এভাবে তাকাবেন না স্যার, আমার খুব ভয় লাগে। নদীর কথা শুনে সাগর হাসতে লাগলো। সাগরের মতো সাগরের হাসিটাও খুব সুন্দর। নদী না চাইতেও সাগরের হাসি অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখতে লাগলো। সাগর কোনো রকম হাসি থামিয়ে নদীকে বলল, এইভাবে তাকিয়েও না, প্রেমে পড়ে যাবে। নদী সাগরের কথায় লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলল। সাগর প্রতিদিন সবাইকে এড়িয়ে নদীর রুমে এসে নদীর সাথে গল্প করে। নদীও না চাওয়া সত্ত্বেও সাগরের গল্প শুনে আর বোকার মতো হাসে। কিন্তু একদিন হঠাৎই রাতে স্নেহার ঘুমটা ভেঙে যায়। স্নেহার খুব পানির পিপাসা পায়। স্নেহা পাশের টেবিলে দেখলো পানির বোতলটাও খালি। তাই স্নেহা পানি আনতে সিঁড়ি বেয়ে নিচে নামলো। যেহেতু রান্নাঘরটা নদীর রুমের সাথে, তাই স্নেহা পানি নেওয়ার আগে নদীর রুমের দিকে চোখ গেলে স্নেহা দেখতে পেল সাগর নদীর রুমে। সাগর ও নদী দুজনেই দেয়াল ঘেঁষে মাটিতে বসে গল্প করছে। এটা দেখে স্নেহার রাগ হতে লাগলো। স্নেহা মনে মনে বলল, ফকিনীর বাচ্চার এত সাহস যে আমার ভাইয়ের সাথে এইভাবে বসে বসে গল্প করছে। তার মানে ভাইয়া প্রতিদিন রাতে নদীর ঘরে এসে গল্প করে। দাঁড়াও, আজ তো আমাদের গল্প করা আমি বের করছি। স্নেহা সিঁড়ি বেয়ে আবার উপরে গিয়ে পানির বোতলটা নিজের রুমে রেখে সোজা নিজের মা রহিমা বেগমের রুমে যায়। স্নেহা রহিমা বেগমকে ধাক্কাতে ধাক্কাতে বলল, মা, আর কত ঘুমাবে? উঠো মা, দেখো তোমার ছেলে ওই নদী হারামজাদির সাথে নষ্টামি করছে। মা, তাড়াতাড়ি ঘুম থেকে উঠো। রহিমা বেগম স্নেহার ডাকে ঘুম থেকে উঠে বসে জিজ্ঞেস করলো, কি হয়েছে স্নেহা? তুই এত রাতে এভাবে আমাকে ঘুম থেকে জাগালি কেন? কি হয়েছে তুমি জিজ্ঞেস করছো মা? তোমার ছেলের কীর্তি দেখে তো আমি অবাক। কেন? সাগর আবার কি করলো? ভাইয়া নদীর সাথে বসে বসে নষ্টামি করছে। ভাইয়া প্রতিদিন মাঝরাতে নদীর ঘরে যায় মা। স্নেহার কথা শুনে রহিমা বেগমের মাথায় আকাশ ভেঙে পড়ল। রহিমা বেগম রেগে আগুন হয়ে স্নেহাকে বলল, কি বললি তুই স্নেহা? সাগর নিজের ঘরে না ঘুমিয়ে নদীর ঘরে ঘুমায়? হ্যাঁ মা, হ্যাঁ। তোমার ছেলে না জানি এতদিন নদীর সাথে কত কিছু করেছে, কেই বা জানে। রহিমা বেগম আর এক মুহূর্ত না দাঁড়িয়ে স্নেহাকে নিয়ে নদীর ঘরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালেন। রহিমা বেগম ও স্নেহা নদীর রুমের সামনে গিয়ে দেখল সাগর ও নদী পাশাপাশি দেয়াল ঘেঁষে বসে আছে। নদীকে সাগর জড়িয়ে ধরে রেখেছে আর নদী সাগরের বুকে মাথা রেখে চোখ বন্ধ করে শুয়ে আছে। এটা দেখে রহিমা বেগমের মাথা আরও আগুন হয়ে গেল। রহিমা বেগম চিৎকার করে বলল, সাগর! সাগর সামনে তাকিয়ে দেখে রহিমা বেগম ও স্নেহা দাঁড়িয়ে আছে। নদীর ঘুমটাও ভেঙে যায়। নদীর সামনে তাকিয়ে রহিমা বেগম ও স্নেহাকে দেখে সাগরের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে দূরে সরে যায়। সাগর ও নদী দুজনেই বসা থেকে উঠে দাঁড়ায়। রহিমা বেগম সাগরের সামনে এসে দাঁড়ালো। সাগর রহিমা বেগমকে কিছু বলতে নেওয়ার আগেই রহিমা বেগম সাগরের গালে ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয়। রহিমা বেগম সাগরকে থাপ্পড়টা মারলেও থাপ্পড়ের কষ্টটা নদীর বুকের ভিতর গিয়ে লাগলো। নদীর চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। সাগর রহিমা বেগমকে বলল, মা, আমি কি এমন অপরাধ করেছি যার কারণে তুমি আমাকে মারলে? কি করেছিস মানে? তুই কিছু করিসনি। এই মেয়ের ঘরে তুই কি করছিস সাগর? তোর তো নিজের রুমে থাকার কথা। আমার রুমে যে একটা বিষাক্ত সাপকে রেখে গেছো, সে সাপের জ্বালায় নিজের রুমে শান্তিতে আমি ঘুমাই কি করে মা? সাগর, তুই কিন্তু উর্মিকে অপমান করছিস। মেয়েটা ঘরে একা একা শুয়ে আছে আর তুই কি না এই মেয়েটার ঘরে? ছি সাগর, তুই আমার ছেলে তা আমার ভাবতেও ঘৃণা লাগছে। আমি নদীর সাথে একই রুমে থাকলে তোমার আপত্তি, আর যদি আমি নিজের রুমে উর্মির সাথে থাকি সেখানে তোমার কোনো আপত্তি নেই। বাহ মা, বাহ, ইউ আর রিয়েলি গ্রেট।
রহিমা বেগম হঠাৎই নদীর কাছে এসে নদীর চুলের মুঠি ধরে নদীকে থাপ্পড় মারতে নিলে সাগর রহিমা বেগমের হাত ধরে নেয়। রহিমা বেগম অবাক হয়ে সাগরকে বলল, সাগর, তুই কিন্তু এই মেয়েটার জন্য আমাকে আবারও অপমান করছিস। এই ফকিনীর বাচ্চার জন্য তোর এত দরদ কেন রে? কে হয় নদী তোর? মা, যদি বলি নদী আমার জীবন, নদী আমার মরণ, নদী আমার সব কিছু। রহিমা বেগম সাগরের কথায় অবাক হয়ে যায়। নদী এখনও কান্না করছে। তখনই স্নেহা রহিমা বেগমকে বলল, দেখো মা, তোমার ছেলের চরিত্রটাই গেছে। একটা কাজের মেয়ের জন্য কিভাবে তোমার সাথে তর্ক করছে, মায়ের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও তোমার ছেলে ভুলে গেছে। সাগর রেগে স্নেহাকে বলল, চুপ স্নেহা, একদম চুপ। তুই কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছিস, আর একটা উল্টোপাল্টা কথা বললে আমার হাতে তুই মার খাবি। স্নেহা কান্নার অভিনয় করে রহিমা বেগমকে বলল, মা, তোমার ছেলে আমাকে থাপ্পড় মারার হুমকি দেয়, তাও আবার এই কাজের মেয়েটার জন্য। সাগর স্নেহাকে থাপ্পড় দিতে নিলে নদী সাগরকে বাধা দেয়। নদী কাঁদতে কাঁদতে সাগরকে বলল, থাক না স্যার, স্নেহা আপামনিকে মারবেন না। আপামনি বুঝতে পারেনি। আমি আপামনির হয়ে আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সাগর তখন স্নেহাকে বলল, দেখ স্নেহা, দেখ, যাকে তুই সবসময় কাজের মেয়ে, ফকিনের মেয়ে বলে অপমান করিস, সেই কিনা আমার হাতে মার খাওয়ার থেকে তোকে বাঁচাতে চাইছি। তোর আর নদীর বয়স তো প্রায় কাছাকাছি, কিন্তু তোদের মাঝে আকাশ পাতাল পার্থক্য। ভাইয়া, তুই কিন্তু আমাকে অপমান করছিস। অপমান কেন করব? আমার বোন যে কতটা গুণধর তার গুণগান গাইছি। স্নেহা রেগে দাঁত কটমট করতে লাগলো। রহিমা বেগম নদীর হাত ধরে বলল, তুই এ বাড়িতে আর থাকতে পারবি না। তোর জন্য আমার পরিবারে এত অশান্তি হচ্ছে। তোকে আজকে আমি এ বাড়ি থেকে বের করেই ছাড়ব। রহিমা বেগম নদীর হাত ধরে টানতে টানতে ড্রয়িং রুমে নিয়ে যেতে লাগলো। সাগর নদীর আরেকটা হাত তখনই চেপে ধরে রহিমা বেগমকে বলল, মা, নদী কোথাও যাবে না, নদী এই বাড়িতেই থাকবে। রহিমা বেগম রেগে দাঁতে দাঁত চেপে সাগরকে বলল, কেন রে সাগর, তোর জন্য কি মেয়ের অভাব পড়েছে যে এই হারামজাদিটাকে এই বাড়িতে রাখতে হবে? তোর সাথে আমি উর্মির বিয়ে দেব। সাগর একটা মুচকি হেসে রহিমা বেগমকে বলল, তা কোনোদিনও সম্ভব নয় মা। আমার এই মন শুধু নদীকে আমি দিয়ে ফেলেছি, আর বিয়ে যদি করতেই হয় আমি নদীকে বিয়ে করব। সাগর, তুই কিন্তু এই মেয়ের জন্য তোর মায়ের মুখে মুখে খুব তর্ক করছিস। এই মেয়েকে তো আমি কোনোদিনও এ বাড়িতে রাখবো না। এই মেয়ে, তুই বিদায় হ। কথাটা বলেই রহিমা বেগম নদীকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিতে নিলে সাগর নদীকে ধরে ফেলে। নদী সাগরের বুকে হুমড়ি খেয়ে পড়ে। সাগর দেখল নদী কান্না করছে। এটা দেখে সাগর নদীকে বলল, চল নদী, আমরা এ বাড়িতে আর থাকবো না। যেখানে তোর এ বাড়িতে কোনো জায়গা নেই সেখানে আমি কি করে থাকবো? সাগর নদীর হাত ধরে রহিমা বেগমের সামনে দিয়ে যেতে নিলে নদী থেমে যায়। সাগর নদীকে জিজ্ঞেস করলো, কি হলো নদী, তুই দাঁড়িয়ে গেলি কেন? চল আমার সাথে। দেখছিস না এ বাড়িতে আমাদের আর জায়গা হবে না? নদী কান্নাজড়িত চোখে সাগরের দিকে তাকিয়ে বলল, কোথায় যাব আমি স্যার? আমার যে এ বাড়ি ছাড়া যাওয়ার আর কোনো জায়গা নেই। সাগর একটু হেসে নদীকে বলল, পাগলি মেয়ে একটা, তোর এখানে আর থাকা লাগবে না। আজই আমি তোকে বিয়ে করে বিদেশে চলে যাব। এই নরক যন্ত্রণা তোকে আর ভোগ করতে হবে না। নদী মাথা নিচু করে সাগরকে বলল, স্যার, আমি কোথাও যাব না, আর আমি আপনাকে বিয়েও করতে পারবো না। আমাকে আপনি ক্ষমা করে দিন। সাগর মুহূর্তে নদীর হাতটা ছেড়ে দিল। সাগরের বুকটা কষ্টে ছিঁড়ে যাচ্ছে। নদী যে সাগরকে এইভাবে সবার সামনে ফিরিয়ে দেবে তা সাগর আশা করেনি। সাগর দেখতে পেল রহিমা বেগম ও স্নেহা হাসাহাসি করছে, এমনকি বাড়ির অন্যান্য কাজের লোকেরাও হাসাহাসি করছে। সাগর এসব অপমান, এসব কষ্ট সহ্য করতে না পেরে সোজা উপরে নিজের রুমে চলে যায়। নদী কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ে। রহিমা বেগম নদীর কাছে এসে হালকা নদীর দিকে ঝুঁকে বলল, আজ আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য তোকে ধন্যবাদ নদী। নদী কাঁদতে কাঁদতে রহিমা বেগমকে বলল, বড় ম্যাডাম, আমি আমার কথা রেখেছি। নদীর কান্না দেখে রহিমা বেগম ও স্নেহা দুজনেই হাসতে লাগলো। রহিমা বেগম গম্ভীর গলায় নদীকে বলল, যা, এবার নিজের ঘরে যা। নদী কাঁদতে কাঁদতে নিজের ঘরে গিয়ে দরজা লাগিয়ে মাটিতে বসে কাঁদতে লাগলো। নদী মনে মনে বলল, স্যার, আজ আমার জন্য ভীষণ অপমানিত হয়েছেন। স্যারকে এতটা কষ্ট দেওয়ার কোনো অধিকার আমার নেই, কিন্তু তবুও না চাইতেও আমি স্যারকে কেন কষ্ট দিয়ে ফেলি? সাগর নিজের রুমে গিয়ে বিছানায় উর্মিকে দেখতে পেল। আজ সাগরের মাথাটা আগুন হয়ে গেছে। সাগরের এখন মন চাইছে এই উর্মি নামের ঝামেলা মেয়েটাকে লাথি দিয়ে বিছানা থেকে ফেলে দিতে।
কিন্তু সাগর নিজের রাগটা কন্ট্রোল করার জন্য বারান্দায় চলে গেল। এখনও আকাশে সূর্যের আগমন ঘটেনি। চারিদিকটা কেমন নিস্তব্ধ। সাগরের চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। সাগর মনে মনে বলল, কেন নদী, কেন? তুই কেন বারবার আমাকে এইভাবে ফিরিয়ে দিস? তোর এই অবহেলা যে আমি সহ্য করতে পারছি না। সাগরের কাছে এখন কোনো সিগারেটের প্যাকেট নেই। থাকলে হয়তো এখন একটার পর একটা সিগারেট জ্বালিয়ে নিজের বুকটাকেও জ্বালাতো। সাগর বারান্দায় রাখা একটা চেয়ারে বসে চোখ বন্ধ করে মনে মনে বলল, ভালোবাসায় এত কষ্ট হলে জীবনেও কাউকে ভালোবাসতাম না। কিন্তু এখনই ভালোবাসার বাঁধনে নিজের মনকে আমি জড়িয়ে ফেলেছি। তাই চাইলেও নিজের মন থেকে আমি নদীর নামটা মুছতে পারবো না। ভুলতে পারবো না তোকে নদী, আমি কিছুতেই ভুলতে পারবো না তোকে।